gets down. That's what I'm talking about. That's why he's the MVP. That's why he's the GOAT. The GOAT. 2009 2022 ফাইনালি আসলো আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ 2025-এ। কিন্তু সিনেমাটার যে রিসেপশন অ্যামংস্ট অডিয়েন্স বোথ ইন্ডিয়া অ্যান্ড আউটসাইড দ্য ওয়ার্ল্ড কাইন্ড অফ মিয়ান্ডারিং। আমরা একটা আউটসাইড অফ দ্য থিয়েটার রিয়াকশন করেছিলাম, আপনারা সবাই হয়তো আমার আউট অফ দ্য থিয়েটার রিয়াকশনস দেখেছেন। সো আজকে ভাবছিলাম যে আফটার নিয়ে একটা ডিটেল ডিসকাশন করা যাক যে এই সিনেমাটা কি আদৌ একটা বিগ সোকল্ড ফেলিয়ার, যেরকম কিছু কিছু মিডিয়া রিপোর্টস এবং কিছু কিছু ইউএসএ জার্নালিস্টরা বা ইউএসএ ইউটিউবার্সরা যেরকমভাবে রেকমেন্ড করছে। ইজ ইট সো, অর আমাদের কিছু সপ্তাহ আরও ওয়েট করতে হবে জাস্ট টু নো দ্যাট ওয়্যার ইটস গোয়িং। ফার্স্ট অফ অল আফটার ফায়ার অ্যান্ড অ্যাশের ব্যাপারে একটু যদি বলতে হয়, প্রথম কথা হচ্ছে এই সিনেমাটাকে যেরকমভাবে মার্কেটিং করা হয়েছে, আই থিঙ্ক দেয়ার ইজ আ মেজর ফ্ল ইন ইট। বিকজ 2022-এ যখন সিনেমাটা আফটার দ্য ওয়ে অফ ওয়াটার এসেছিল, সেই সময়টা কিন্তু কোনো জায়গায় জেমস ক্যামেরন সে কোনো জায়গায় জানায়নি যে সেটা দুটো সিনেমা দুটো পার্টে ভাগ করা হচ্ছে। আমরা জানতাম যে আফটার দ্য ওয়ে অফ ওয়াটার একটা স্ট্যান্ডঅ্যালোন সিনেমা, যেটা আফটার 2019-2009 নেক্সট পার্ট। বাট যখন এই সিনেমাটার ফার্স্ট মার্কেটিং করা হলো এবং প্রথম যখন আমরা অ্যাসেটস দেখেছিলাম 2023-এ আই গেস সিনেমাকনে, সেই সময়টা কিন্তু তখনও আমরা জানতাম না যে দিস ইজ অ্যাকচুয়ালি শট ব্যাক টু ব্যাক। বাট যত আরও রিলিজের আরও সামনে আসছিল তখন আমরা জানতে পারলাম যে আচ্ছা, এটা ওয়ে অফ ওয়াটার আর ফায়ার অ্যান্ড অ্যাশ একসাথে শ্যুট করা হয়েছে। দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য ওয়ে অফ ওয়াটার স্টোরি। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটা যদি আমরা আফটারকে একটা ট্রিলজি হিসাবে ধরি, প্রথম পার্টে জেক সুলি গোজ টু প্যান্ডোরা, এক্সপ্লোরস দেয়ার ওয়ার্ল্ড, এবং তার সাথে সে নাভির সাথে যুক্ত হয়ে গেল। ইনফ্যাক্ট হিউম্যানসদের বিট্রে করা হলো। এবং আফটারের এই সিনেমাগুলোতে আমরা একটা থিম দেখতে পারি অ্যাবাউট কলোনাইজেশন এবং আমাদের যে হিউম্যানস যে গ্রিড, হিউম্যানস যে এতটা লোভী, তার একটা বলতে গেলে এক্সাম্পল স্পেশালি ফার্স্ট আফটারে সেটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়েছিল। এবং তার সাথে অফকোর্স দ্য ভিজুয়াল লিপ অ্যান্ড অল, মানে আফটার 2009-তে সেই সময়টা যারা থিয়েটারে দেখেছে সের যে এক্সপিরিয়েন্স দ্যাট ওয়াজ ইনসেন। মানে ওই সময়টা দেয়ার ওয়াজ নাথিং ইন ফ্রন্ট অফ ইট যাকে বলে। এবং অফকোর্স উই অল নো অ্যাবাউট দ্য বক্স অফিস কালেকশন অ্যান্ড অল। পৃথিবীর যত ভাষার যত সিনেমা আছে সবচেয়ে বেশি ব্যবসাবহুল একটা সিনেমা, সবচেয়ে বেশি কামানো সিনেমা, এবং ইট ওয়াজ গ্রেটলি রিসিভড। ব্যাপারটা হচ্ছে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশের প্রথম কথা হচ্ছে দেয়ার আর টু মেজর ফ্লস অ্যাবাউট আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ। প্রথম কথা, সিনেমাটার যে স্টোরি বিটস সেটার মধ্যে কোনো ইউনিকনেস নেই। তার মানে কি এটা যে আফটারের যে আগের সিনেমাগুলো ছিল সেটারও খুব ইউনিক ব্যাপার ছিল না। এই সিনেমাগুলো কিন্তু এরকম টাইপের থিমের সিনেমা আগেও হয়েছে, আমরা আগেও দেখেছি। ইনফ্যাক্ট যদি বলিউডেও কিছু কিছু আপনারা সিনেমা দেখেন, কিছু কিছু পুরোনো দিনের রাজেশ খান্না এই টাইপের সিনেমা কাইন্ড অফ সিমিলার স্টোরি বিটস, মানে স্টোরি বিটস ইন দ্য সেন্স যে যেখানে একটা নর্মাল লোক একটা বড় বলতে গেলে একটা প্রজাতির মধ্যে ঢুকে যাচ্ছে এবং তার সাথে সে ইন্টারাক্ট করে সে তাদের সাথে হয়ে যাচ্ছে, এবং ফাইনালি যাদেরকে আমরা ভেবেছিলাম যে যারা ভালো তারা অ্যাকচুয়ালি ভিলেন্স হিসেবে সাজছে। এটা খুব একটা কমন স্টোরি বিট। এবং কলোনাইজেশন এবং তার সাথে এখন যে মানে লিটারেলি যেরকমভাবে ওয়েদারের যে অবস্থা, যেরকমভাবে পলিউশন, আমরা মানুষরা যেইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে করে নেচারকে শেষ করেছি, সেইটার একটা ওভারলাইং মেসেজ আফটারের প্রতিটা সিনেমাতে থাকে। প্রথম সিনেমাতে ছিল অ্যাবাউট ফরেস্ট, সেকেন্ড সিনেমাতে ছিল অ্যাবাউট সিজ। এইবার সত্যি কথা বলতে গেলে থার্ড যে সিনেমা ফায়ার অ্যান্ড অ্যাশ, যখন এই নামটা ফার্স্ট অ্যানাউন্স হয়েছিল না, আমি ভেবেছিলাম যে আমাদের যে ভলকানিক ইরাপশন হয় তার ব্যাপারে হয়তো কিছু না কিছু একটা হয়তো আন্ডারলাইং মেসেজ থাকবে। টু বি ভেরি অনেস্ট, আই অ্যাম আ বিট ডিসঅ্যাপয়েন্টেড ইন দ্যাট, বিকজ এই সিনেমাতে ওরকম আন্ডারলাইং মেসেজ হিসেবে আলাদা করে কিছু নেই। মানে আফটার দ্য ওয়ে অফ ওয়াটারে যে মেসেজটা আমরা দেখেছিলাম যে আমরা সি ক্রিচার্সদের কীভাবে হান্ট করছি, কীভাবে শেষ করে দিচ্ছি, আমাদের এখানে যেরকম ওয়েল হান্টিং হয়, যেরকম শার্কস দিয়ে মেরে ফেলা হয়, অ্যাকোয়াটিক ক্রিচার্স এবং পলিউশনের জন্য অ্যাকোয়াটিক ক্রিচার্সদের অবস্থা পুরো খারাপ, সেরকমই এখানে যেমন টুলকুলসদের হান্টিং, যেটা আমরা ফার্স্ট পার্টেও মানে সেকেন্ড পার্টেও দেখেছিলাম, সেইটারই একটা কাইন্ড অফ এক্সটেনশন। আরেকটা প্রবলেম হচ্ছে এইটার যেহেতু একটা ওভারলাইং একটা আন্ডারলাইং মেসেজ নেই, মানে একটা স্ট্যান্ডঅ্যালোন মেসেজ নেই, দিস ইজ আই থিঙ্ক আ বিট অফ আ প্রবলেম। যেখানে হোয়াট ইজ মাই টেক অ্যাওয়ে ফ্রম দিস ফিল্ম, মানে যখন আমি আফটার দ্য ওয়ে অফ ওয়াটার দেখেছিলাম, টু বি ভেরি অনেস্ট আমি জানি না আপনারা নিজেরা কয়জন ফিল করেছেন, বাট আমার টু বি ভেরি অনেস্ট অ্যাকোয়াটিক লাইফের উপরে এবং অ্যাকোয়াটিক ক্রিচার্স যারা অলমোস্ট এক্সটিংক্টের পথে তাদের উপরে একটা নিউ ফাউন্ড রেসপেক্ট
এবং নিউ ফাউন্ড ফ্যাসিনেশন হয়েছিল, সেইটা ফায়ার অ্যান্ড অ্যাশ দেখে কিন্তু হয় না। দ্যাটস ওয়ান অফ দ্য পয়েন্টস। সেকেন্ড হচ্ছে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ দিস থার্ড পার্ট অফ দিস ট্রিলজি, যদি আমরা এটাকে ট্রিলজি হিসাবেই ধরি, বিকজ জেমস ক্যামেরন নিজেই বলেছে যে দিস ইজ পার্ট অফ আ কাইন্ড অফ লাইক এ ট্রিলজি, যেখানে এই সিনেমাটা যে শেষটা দ্যাট উইল বি আ স্যাটিসফ্যাক্টরি ওয়ান, যেখানে ইট এন্ডস দিস এন্টায়ার আর্ক। এরপরে যদি 4 and 5 বার্ন হয়, উই ক্যান এক্সপ্লোর ডিফারেন্ট পার্টস অফ প্যান্ডোরা। নাও এই সিনেমাটা ইজ মোস্টলি ডিপেন্ডেন্ট অন ইউ অর দি অডিয়েন্স লাইকিং দ্য ক্যারেক্টার্স। জেক সুলি, নেটেরি, তার যে ছেলে লোয়াক, তার আগে যে ছেলে মারা গেছিলো নেটেয়াম, এবং কিরি, টুক, এই ক্যারেক্টার্সগুলোর সাথে আপনি যদি এই ক্যারেক্টার্সগুলোর ফ্যান না হন, বা এই ক্যারেক্টার্সের যে আর্ক সেইটার যদি বলতে গেলে সেই জার্নিটা যেটা ওয়ে অফ ওয়াটার থেকে শুরু হয়েছিল, সেইটার যদি আপনি ফ্যান না হন, তাহলে কিন্তু এই সিনেমাটাকে অ্যাজ আ স্পেকট্যাকেল শুধু জাজ করতে হবে। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, অ্যাজ আ স্পেকট্যাকেল ইটস ইনসেল। মানে যেরকম 3D, যেরকম কোয়ালিটি, যেরকম লেভেলের ফটোগ্রাফি, কিছু কিছু সিনস আছে, যেরকম ফাইট সিকোয়েন্সেস আছে, আই থিঙ্ক দিস ইজ দ্য বিগেস্ট দ্যাট উই হ্যাভ সিন ইন দ্য আফতার ফিল্মস। অ্যান্ড উই অল নো যে আফতার যে সিনেমা, 3টে সিনেমার মধ্যেই অ্যাটলিস্ট আগের দুটোর মধ্যে আমরা কী লেভেলের বলতে গেলে অ্যাকশন সেট পিস অ্যান্ড স্পেকট্যাকেল দেখেছি, তার মধ্যে বেস্ট। হাউএভার এই সিনেমাটাতে কিন্তু যদি আপনাকে ভালো লাগতে হয়, মানে একদম যদি ভালো লাগতে হয়, তাহলে কিন্তু এই ক্যারেক্টার্সগুলো তার উপরে আপনাকে ইনভেস্ট করতে হবে। নাও দেয়ার ইজ আ বিট অফ আ প্রবলেম ইন দ্যাট। আফতারের একটা জেনারেল ডিসকোর্স আমরা বরাবরই দেখি, এইটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়াই আফতার ইজ সো সাকসেসফুল। ব্যাপারটা হচ্ছে, উপরে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন, ভিডিওটা ইংলিশে ছিল। ব্যাপারটা হচ্ছে আফতারের যে অডিয়েন্স রিসেপশন, স্পেশালি অ্যামংস দ্য ডোমেস্টিক ক্রাউড, ডোমেস্টিক মানে ইউএসএ মার্কেটের কথা বলছি, তারা কিন্তু আফতার সিনেমাটার উপরে বরাবরই একটা নাক ছিটকানো ব্যাপার আছে, বিকজ ইট ইজ সো কল ডান্স উইথ দ্য ওয়ার্ল্ড রিপ অফ। মানে তারা ভাবে যে বলতে গেলে এই ক্যারেক্টারের মধ্যে কোনো ইউনিকনেস নেই। ইট ইজ পার্টলি ট্রু, হাউএভার যে ওভারলাইং মেসেজটা সেইটা মানুষকে কানেক্ট করতে পারি। কারণ আমি নিজে দেখেছি, এবং আই এম শিওর আপনারাও দেখেছেন, যে শুধু কিন্তু বাচ্চাদের সিনেমা না, আফটার দ্য ওয়ে অফ ওয়াটার ইনফ্যাক্ট ওয়াজ অ্যাডাল্টসদের জন্য, যারা নতুন লেটসে ফাদার্স হয়েছে, তারা খুব দারুণভাবে কানেক্ট করতে পারবে। প্রবলেম ইজ এই ক্যারেক্টার্সগুলোর কোনো ফ্যান্ডাম সোকল, মানে যেটা আমরা মার্ভেল সিনেমাগুলোতে দেখি, বা লেটস এ লর্ড অফ দ্য রিংস টাইপের সিনেমা, হ্যারি পটার টাইপের যে অন্য ফ্র্যাঞ্চাইজগুলো আছে, সেই ফ্র্যাঞ্চাইজের মতন কোনো কিন্তু স্পেসিফিক ফ্যান ফলোইং বলে কিছু নেই। বাট দিস ফিল্ম ডিমান্ডস দ্যাট you are a fan of the characters, you are a fan of Jake Sully as a character itself. This is a bit of a problem, যেখানে যদি স্টোরি লাইনে আলাদা কিছু না থাকে, স্টোরি লাইনে যদি ওয়ে অফ ওয়াটার থেকে খুব একটা ডিফারেন্স কিছু না থাকে, তাহলে ইফ ইউ আর জাস্ট আ ক্যাজুয়াল ভিউয়ার, যে মানে ম্যাক্সিমাম ইন্ডিয়াতে তো ম্যাক্সিমাম ক্যাজুয়াল ভিউয়ার্সই, আই এম আ ফ্যান, আই এম আ ডাই হার্ডকোর ফ্যান। মানে আফটারে লিটারেলি 2-3টে আর্টিকেলস পড়েছি উইচ গোজ ডিপ ইন্টু দ্য লোর অফ প্যান্ডোরা। আমি এরকম টাইপের একজন মানুষ যে আফটার নিয়ে ফ্যাসিনেটেড, বাট আই ক্যানট এক্সপেক্ট এভরিবডি টু বি রাইট, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্য মেকার্স ক্যান এক্সপেক্ট আস ওয়েল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড টু বি আ ফ্যান অফ দ্য ক্যারেক্টার্স। ইউ ক্যান বি আ ফ্যান অফ দ্য স্পেকট্যাকেল, যে জেমস ক্যামেরন 3Dতে কী দেখিয়ে দিচ্ছে বিস্ময়কর মানের, এরকম আগে কোনো দিয়ে দেখিনি, অফকোর্স ইট ইজ। বাট ক্যারেক্টার্সের ফ্যান কয়জন, ক্যারেক্টার্সের আর কজন মনে আছে? ইনফ্যাক্ট আফতারের যে প্রতিটা ক্যারেক্টার, তার নাম, তার যদি ফটো দেখান, অর্ধেকজন তার নামগুলোই বলতে পারবে না। মেবি জেক সুলি আর নেটেরি, তাছাড়া লোয়াক কে, গ্রেস অফেস্টিন কে ছিল, স্টর্ম কে ছিল, অর্ধেক লোক জানেই না, বিকজ ক্যারেক্টার্সগুলোকে ওরমভাবে ফ্লেশ আউট করেনি লাস্ট দুটো সিনেমা, মানে দ্য ওয়ে অফ ওয়াটারে এবং স্পেশালি এই সিনেমাটাতে। এই সিনেমাটা লিটারেলি যেহেতু আপনাকে ক্যারেক্টার্সের মধ্যে ইনভেস্ট করতে হয়, সেই জন্য অডিয়েন্সের ওই লেভেলের, যেহেতু গল্পটা বারবার করে একই বিটসে ঘুরছে, সেই জন্য ওই স্যাটিসফ্যাক্টরি যে ব্যাপারটা থাকে, যে ইনভেস্টেড উইথ দ্য ক্যারেক্টার, সেইটা হয় না। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিনেমার কিছু কিছু আমি ভেবেছিলাম যখন সিনেমাটার যখন ফার্স্ট ট্রেলার এসেছিলো, বিকজ ওয়ে অফ ওয়াটারে কিছু কিছু জিনিস কিন্তু রিজলভ হয়নি। মানে যেরকম কিরি, যেটার রোলটা প্লে করছে হচ্ছে গ্রেস অগাস্টিন, তার যে বলতে গেলে কিরি যে গ্রেস অগাস্টিনের মেয়ে, সেইটার যে বলতে গেলে একটা রিজলভেশন, যে কী করে সে গ্রেস অগাস্টিনের মেয়ে, বিকজ উই হ্যাভেন সিন গ্রেস অগাস্টিন উইথ এনি গাই ইন দ্য ফার্স্ট ফিল্ম অ্যাটলিস্ট, সেইটার যে রিজলভেশনটা এই সিনেমাটাতে একটা স্টোরি ঢুকিয়েছে, যেখানে বলতে গেলে তার মানে লিটারালি পেরেন্টেজটা বোঝা যাচ্ছে। প্রবলেম ইজ দ্যাট ইজ নট টু স্যাটিসফ্যাক্টরি।
বাই দ্য ওয়ে এই ডিসকাশনটা, এই ভিডিওটা কিন্তু ফুল স্পয়লার, সো আপনারা যদি সিনেমাটা না দেখে থাকেন, সিনেমাটা দেখে তারপরে এই ভিডিওটা দেখুন, আই গেস ইউ উইল কানেক্ট ইট মোর। অ্যানাদার মেজর ইম্পর্টেন্ট সিন ইজ এখানে এওয়ার ফেস রিভিল করা হয়েছে। সেই যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন, এক সেকেন্ডের জন্য, একটা স্প্লিট সেকেন্ডের যখন এওয়ার্ডস ফেসটা রিভিল করা হয়েছে না, আমি জানি না, আমার লিটারালি মনে হচ্ছিল যেন দেশপ্রিয় পার্কে কিছু বছর আগে যে দুর্গাপুজোর বিশাল বড় 100 ফুট দুর্গার যে মূর্তিটা ছিল, কাইন্ড অফ ওরকম। আমি এটা সৌরভের সাথেও কথা বলছিলাম, হি অ্যাগ্রিড টু দ্যাট অ্যাজ ওয়েল, যে হ্যাঁ ভাই ওরকমই লাগছিল কাইন্ড অফ। এবার ওই যে একটা সিন, ওই সিনে থিয়েটারে লিটারালি ইটস কাইন্ড অফ লাইক আ গুজবাম্পস কাইন্ড অফ মুভমেন্ট। হাউএভার সেই সিনের যে কোনো মানে বিশাল ইম্প্যাক্ট আছে তা কিন্তু না। অ্যান্ড দ্য বিগেস্ট ফ্ল ইজ এই সিনেমাটার কিন্তু মেইন ক্যারেক্টার ইজ স্পাইডার। এই স্পাইডার ক্যারেক্টারটা লাস্ট দুটো সিনেমাতে আমরা দেখেছি, ওয়ে অফ ওয়াটার এবং ফায়ার অ্যান্ড অ্যাশ। স্পাইডার ক্যারেক্টারটা প্রথম কথা কোথা থেকে এসছে, এ হচ্ছে আমাদের মাইলস কোয়ারিচের ছেলে। এইবার ব্যাপারটা হচ্ছে মাইলস কোয়ারিচ তার যে ক্যারেক্টারটা সেটার ব্যাপারে তো আসবেই। স্পাইডারের যে ক্যারেক্টার, তার যে অ্যাক্টিংটা করছে জ্যাক চ্যাম্পিয়ন, টু বি ভেরি অনেস্ট দ্য অ্যাক্টার ইজ নট গুড। আমার লিটারালি কিছু কিছু জায়গায় এতটা ক্রিঞ্জ লাগছিল, এবং আমি জানি না এই জিনিসটা কেন ওয়ে অফ ওয়াটার থেকে শুরু করেছে, যেখানে ডায়লগসগুলো অ্যামং দ্য কিডস, মানে আই গেস জেমস ক্যামেরন একটা মিলেনিয়ালস বা এখন সোকল জেনজি যে ক্রাউড আছে তাদেরকে কেটার করার জন্য সোকল ব্রো এই টাইপের বলতে গেলে লিঙ্গুইস্টিক বলতে গেলে দিয়েছে। প্রবলেম ইজ দ্যাট ইজ, যদি একটা ক্যারেক্টার সে যদি মেইন ক্যারেক্টার হয় এবং তার থেকে যদি আপনি ইমোশনালি ইনভেস্ট না হন, দেন ইটস আ বিগ প্রবলেম। এবং দিস ফিল্ম ডিমান্ডস দ্যাট ইউ আর ইমোশনালি ইনভেস্টেড উইথ স্পাইডার্স ক্যারেক্টার। স্পাইডারের একটা সিন আছে যেখানে, এটা ফুল স্পয়লার, যেখানে জে ট্রাইস টু কিল স্পাইডার বিকজ একটা বিরাট বড় রিভেলেশন হয়, যেখানে স্পাইডার রাইট নাও ক্যান ব্রিথ ইনসাইড প্যান্ডোরা উইদাউট আ মাস্ক। এবং জেকের এইটার ডিসিশন হয় যে যদি একটা হিউম্যান যে কমপ্লিট হিউম্যান ফ্রম আর্থ, সে যদি এখানে এসে মাস্ক ছাড়া ব্রিথ করতে পারে, তাহলে ভবিষ্যতে যদি বাকি হিউম্যানসরা এখানে চলে আসে তাহলে তো নাভি শেষ হয়ে যাবে। সেই জন্য হিট অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম দেয়ার ইজ এ সিন, সেই সিনটাকে দারুণভাবে স্টেজ করা হয়েছে, আমার দারুণ লেগেছে। সেই সিনটাকে এমনভাবে টেনশনটা বিল্ড হয় যে ট্রাইস টু কিল স্পাইডার, এবং স্পাইডার অ্যাকসেপ্টস দিস অ্যাজ ওয়েল। বাট সেখানে নেটেরই লিটারালি একটা ভুল পরিবর্তন হয় এবং সে লিটারালি বাঁচায় স্পাইডারকে। এইটা একটা কমপ্লিট 180 ডিগ্রি আর্ক চেঞ্জ অফ নেটেরি, বিকজ আপনার যদি মনে থাকে নেটেরি কিন্তু স্পাইডারকে প্রথম থেকেই খুব একটা ভালো চোখে দেখে না। শি অলওয়েজ ফেলস দ্যাট স্পাইডার ইজ অ্যান আউটসাইডার, শি ইজ কাইন্ড, মানে জেমস ক্যামেরন বলেইছে যে নেটেরি কাইন্ড অফ বিকামস আ রেসিস্ট ইন দিস ফিল্ম। স্পাইডারকে কিন্তু লাস্ট সিনেমাতে নেটেরি কিন্তু মারতে চেয়েছিল, এই সিনেমাটাতে শি কামস অ্যান্ড সেভস হিম। সো বেসিক্যালি শি রাইট নাও ইজ আ মাদার টু স্পাইডার ইন দ্য ট্রুয়েস্ট সেন্স। আর একটা ব্যাপার হচ্ছে স্টিভেন ল্যাংয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা আমার খুবই ভালো লেগেছে। মানে লিটারালি যেরকমভাবে কিছু কিছু কমেডিক এলিমেন্ট দিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ আ ডুওপলি অফ মাইলস কোয়ারিচেস ক্যারেক্টার। মানে প্রথম সিনেমাতে আমরা দেখেছিলাম যে হি ইজ কাইন্ড অফ লাইক এ নর্মাল আর্মি প্যাট্রন যাকে বলে, ঠিক আছে, নর্মাল। সেকেন্ড সিনেমাতে আমার অতটা ভালো লাগেনি বিকজ দেয়ার ইজ অ্যান এন্ড টু এন্ড কাইন্ড অফ ডিসকাশন উইথ স্পাইডার অ্যান্ড অল। এই সিনেমাতে তার যে স্পাইডারের সাথে যে সম্পর্কটা, মানে একদিকে বাবা ছেলের সম্পর্ক, আবার স্পাইডার ইজ পার্ট অফ হিজ এনিমি গ্যাং অ্যাজ ওয়েল অফ দ্য নেভি, রাইট? তো সেই জন্য এইটার যে একটা ডুওপলি সেটাকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করেছে। কিন্তু তার যে ক্যারেক্টারটা, মাইলস কোয়ারিচের যে ক্যারেক্টারটা যেইভাবে শেষ হয়, নট স্যাটিসফ্যাক্টরি এনাফ। বাট আই থিঙ্ক দ্য বিগেস্ট উইন অফ দিস ফিল্ম ইজ উনা চ্যাপলিনস ভারাং। এই সিনেমাতে উনা চ্যাপলিনকে যা লিখেছে, উনা চ্যাপলিনকে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যারা গেম অফ থ্রোনস দেখেন, গেম অফ থ্রোনসে রব স্টার্কের বউয়ের রোল করেছিলেন, সেখানেও ভালো লেগেছিল। বাট এখানে শি ইজ লিটারালি আর রেভলিউশন, এত দারুণ লেগেছে। অ্যান্ড শি লুকস ফাকিং অট ম্যান, যেরকম লেগেছে, মেনেসিং যাকে বলে। এবং কিছু কিছু সিনসে না, মানে শি লিটারালি ওনস দ্য ক্যারেক্টার। আমার লিটারালি মনে হয়েছে যে আফটারের এই 3টে সিনেমা মিশে সবচেয়ে বলতে গেলে ফ্যাসিনেটিং যদি কোনো ক্যারেক্টার হয়, দ্যাট ইজ উনা চ্যাপলিনস ভারাং। শি ইজ উইকেড, শি ইজ লাইক লিটারালি আ ব্যাডাস যাকে বলে। কিন্তু আবার সেই এক জায়গায় প্রবলেম যে যেখানে ফার্স্ট হাফে যখন ইন্টারভেল ব্লকটা আসে না, সেই সময়টা উনা চ্যাপলিনস ক্যারেক্টার লিটারালি ওনস দ্য স্ক্রিন। আপনার ভয় লাগা শুরু হবে। একটা সিন আছে যেখানে লিটারালি বিকামস কাইন্ড অফ লাইক এ সাইকোডেলিক ট্রিপ। মানে যারা আপনারা কিছু কিছু জন
কিছু কিছু সাইকাডেলিক ট্রিপের সিনেমা দেখেছেন, সেই সিনটা না লিটারালি 3Dতে যখন আইম্যাক্সে দেখছিলাম, ইট ওয়াজ লিটারালি স্পিনিং ইন মাই হেড যে ভাই কী হচ্ছে এরকম ইন্টারভেল ব্লকের আগে। নাও দ্য থিং ইজ, ইন্টারভেলের পর এই ক্যারেক্টারটা যেন কেমন গায়েব হয়ে গেল এবং আবার ক্লাইম্যাক্সে আসলো, বাট ক্লাইম্যাক্সে তার যে এন্ডিংটা একদমই স্যাটিসফ্যাক্টরি না। সো প্রবলেমটা হচ্ছে এই সিরিজটার বড় একটা প্রবলেম হচ্ছে, স্পেশালি এই সিনেমাটার ক্যারেক্টার শুরু হয়, ক্যারেক্টার্সের যে এন্ড আর্ক সেটা ঠিকঠাকভাবে স্যাটিসফ্যাক্টরিভাবে বলতে গেলে শেষ হয় না। এই সিনেমাটাকে জেমস ক্যামেরন আমার মনে হয় অনেক ছোট করতে পারতে। এটা 3 ঘন্টা 17 মিনিটের সিনেমা হওয়াই উচিত না। কিছু কিছু সিনস লিটারালি একই টাইপের, মানে যেখানে একটা সিন আছে যেখানে টুলকুন্সদের একটা কাউন্সিল বসে, ওই কমপ্লিট সিনটা আমরা ওয়ে অফ ওয়াটারে দেখেছি। ওয়ারাং এবং মাইলস কোয়ারিচের মধ্যে যেসব সিনসগুলো সেইগুলো যতটা দারুণ লেগেছে, ততটাই যখন কিডসদের মধ্যে যখন সিনসগুলো হচ্ছিল এতটাই রিপিটেটিভ লাগতো যে আমরা 2 বছর আগে এই সিনসগুলো দেখেছি। সো এইখানে যে নভেলটি ফ্যাক্টরটা আছে না, সেইটা বলতে গেলে কেন যেন কমে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে দ্য ম্যাজিক অফ 2022, যখন আমরা 13 বছর পর আফটার আ পোস্ট প্যান্ডেমিক ওয়ার্ল্ড আর আফটার আ প্যান্ডেমিক, যখন আমরা আফটারে আবার ফিরে গেছিলাম, ওই প্যান্ডোরার ওই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে আবার ফিরে গেছিলাম, সেইটার যে নভেলটি ফ্যাক্টরটা ছিল না, মানে উইথ দ্য ভিজুয়ালস, টু বি ভেরি অনেস্ট 2025-এ দাঁড়িয়ে যখন আমরা 2 বছর আগে 3 বছর আগে জাস্ট আফটার দেখেছি, সেই নভেলটি ফ্যাক্টরটা নেই। বিকজ ভিজুয়ালি তো বিশাল, যা 2022 থেকে যে বিশাল যে লিপ নিয়েছে তা তো না। অফকোর্স ইটস স্টিল লাইক দ্য বেস্ট ইন ক্লাস এভার, লাইক ইউ হ্যাভেন্ট সিন ভিজুয়ালস, ইউ হ্যাভেন্ট সিন CGI লাইক দিস, বাট যে নোভেলটি ফ্যাক্টরটা ছিল, যে ফ্রেশনেস ব্যাপারটা ছিল, এবং সেটা আরও কেন বিকজ একই সিনস বলতে গেলে যেগুলো আমরা 2022-এ দেখেছি আফটার দ্য ওয়ে অফ ওয়াটারে আবার ঘুরতে থাকে। সো সিনেমাটা, টু বি ভেরি অনেস্ট, আই রিয়েলি ওয়ান্টেড টু লাইক ফাকিং লাভ দিস ফিল্ম, বাট টু বি ভেরি অনেস্ট আই অ্যাম আ বিট আন্ডারওয়েলড। আমি এটা সৌরভের সাথেও কথা বলছিল, হি ওয়াজ অলসো আ বিট আন্ডারওয়েলড। বাট যদি অ্যাজ আ থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, সিনেমাটার যে আইম্যাক্স 3D এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ অন টপ অফ দ্য গেম। মানে এরকম 3D আপনি কোনোদিনও দেখেন। লাস্ট টাইম যখন আমি এরকম 3D দেখেছিলাম, দ্যাট ওয়াজ দ্য ওয়ে অফ ওয়াটার, অ্যান্ড তারপরে এই সিনেমাটা। তো দেয়ার ইজ নো কোয়েশ্চেন দ্যাট দ্য থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স ওভারঅল ইজ গ্রেট, হাউ এভার ইটস নট অ্যাট দ্য লেভেল যেটা আগের দুটো আফটার দিয়েছিল আমাদের কাছে। এইবার এই সিনেমাটা ইন্ডিয়াতে কিন্তু খুব একটা যে বলতে গেলে ভালো সাড়া পেয়েছে সেটা কিন্তু না। এবং ওয়ার্ল্ড ওয়াইডে, প্রথম কথা হচ্ছে একটু ডোমেস্টিক বক্স অফিস নিয়ে কথা বলা যাক। ওয়ার্ল্ড ওয়াইডে এটা 347 মিলিয়নের বলতে গেলে একটা ওপেনিং নিয়েছে, উইচ ইজ ম্যাসিভ। হাউ এভার, ইংলিশে একটা কথা আছে, দ্য ল অফ ডিমিনিশিং রিটার্নস। মানে আপনি যদি একটা জিনিস কেনেন, লেটসে 70 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, সেইটার যা ভ্যালু পাবেন, আপনি একটা জিনিস যদি 120 টাকা দিয়ে কেনেন ওই একই জিনিস, তাহলে সেই জিনিসটার ভ্যালু কিন্তু একটু কমে যাবে, আপনি যতটা ভ্যালু পেবেন। দিস ইজ কাইন্ড অফ লাইক দ্যাট, যেখানে আফটার দ্য ওয়ে অফ ওয়াটার 440 মিলিয়ন গ্লোবালি একটা ওপেনিং নিয়েছিল, ডোমেস্টিক মানে ইউএসএ মার্কেটে 134-এর ওপেনিং নিয়েছিল। এখানে ইউএসএ ডোমেস্টিক মার্কেট ইজ অলমোস্ট ডাউন টু 35%, 88 মিলিয়নের একটা ওপেনিং নিয়েছে। এবং গ্লোবালি মোস্ট অফ দ্য টেরিটরিজে, মানে চায়না বাদে মোস্ট অফ দ্য টেরিটরিজে কিন্তু একটু কম। এবং টোটাল গ্লোবাল যদি আপনি ওপেনিং কম্প্যারিজন করেন, ইটস অলমোস্ট 90 মিলিয়ন লেস। 90 মিলিয়ন ইজ এ হিউজ নাম্বার। এবার ইন্ডিয়ার কথায় বলা যাক। ইন্ডিয়াতে একটা সিনেমা এসছে যেটা আপনারা হয়তো সকলেই দেখে নিয়েছেন যারা এই ভিডিওটা দেখছেন, উইচ ইজ ধুরন্ধর এমন একটা সিনেমা হয়েছে যার সামনে যেটা যেভাবে চলছে, এখন যে ধুরন্ধরের সামনে আসবে, সামনে তো ক্রিসমাস আরও 2-3টা সিনেমা রিলিজ হচ্ছে, আমাদের বাংলাতেও বেরোচ্ছে, হিন্দিতেও 1-2 সিনেমা বেরোচ্ছে, আপনারা জাস্ট দেখবেন যে সামনে আসবে সে উড়ে। আফটার ইন্ডিয়াতে আফটার 2 ওয়াজ দ্য হাইয়েস্ট গ্রসিং ফিল্ম অফ অল টাইম ফর এনি হলিউড ফিল্ম। অ্যাভেঞ্জার্স এন্ড গেমের রেকর্ড ভেঙেছিল, কিন্তু 385 to 390 crores কামিয়েছিল, ওপেনিং নিয়েছিল 40 crores-এ। এখানে ইন্ডিয়াতে ফার্স্ট উইকেন্ডের এন্টায়ার উইকেন্ড কালেকশন ইজ 63 crores, প্রথম দিন মাত্র 18 কোটি টাকার ওপেনিং নিয়েছে। সো ফ্রম 40 উই আর রাইট নাও ডাউন টু 18, নেক্সট ডে 25, নেক্সট ডে 22, তারপরে নেক্সট ডে তো 25। সো উই আর সিইং আ ল অফ ডিমিনিশিং রিটার্ন, সেটা কিন্তু নিশ্চয়ই। বাট আরেকটা ব্যাপার হচ্ছে, আমার একটা স্পেসিফিক বক্তব্য আছে, যেটা ইউএসের স্পেসিফিক কিছু কিছু ক্রিয়েটার্সদের, তাদের একটা আমি বরাবর ন্যারেটিভ দেখেছি যে আফটারের যখনই ওপেনিং উইকেন্ড যখনই আসে একটু কম আসে। এটা আমরা এই সেম ন্যারেটিভটা 2022-তেও দেখেছিলাম, দে কনসিডার দ্য মিডিয়া পোর্টালস কনসিডার্ড ইট অ্যাজ আ ফ্লপ প্রথম উইক থেকেই। বাট আস্তে আস্তে আফটারের কিন্তু এমন একটা সিনেমা, প্রতি বছর এই জিনিসটা হয়, বিকজ আফটার হচ্ছে এমন একটা সিনেমা উইচ ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন আইম্যাক্স অ্যান্ড PLF স্ক্রিন।
মানে ফ্যামিলিজরা লিটারালি ওয়েট করে থাকে কখন ওই স্ক্রিনসগুলোর বলতে গেলে ভালো সিটস পাবো তারপরেই যাম। এবং যেহেতু ডিসেম্বর মাসে রিলিজ হয়, ডিসেম্বর মাসে কিন্তু লিটারালি অনেক দিনের হলিডে থাকে, স্পেশালি ফরেন কান্ট্রিজে পুরো ক্রিসমাস হলিডেটা পাওয়া যায়। সো আফটারের যদি আপনারা গ্রাফ দেখেন, আমি এখানে একটা ফটো অ্যাড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। জাস্ট সি যে আফটারের বলতে গেলে উইক অন উইক ডেটাটা জাস্ট একবার দেখুন, দেয়ার ইজ লিটারালি নো ড্রপ অ্যাট অল। এটা জেমস ক্যামেরনের সিনেমার সাথে একটা স্পেসিফিক বলতে গেলে একটা আলাদা ক্যাটাগরি লিটারালি জেমস ক্যামেরন ক্রিয়েট করেছে, যেখানে ওপেনিং বিশাল বড় নেয় না, সেটা আপনি টাইটানিক বলুন, সেটা আফটার বলুন, আফটার দ্য ওয়ে অফ ওয়াটার বলুন, বাট উইক্সের পর উইক্স, মাসের পর মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস অব্দি চলতেই থাকে অ্যান্ড দেন ইট অ্যামাসেস দ্যাট ম্যাসিভ কাইন্ড অফ কালেকশন। এবার এটার ওপেনিংটা একটু কম, however I still believe that it will still cross more than 1.7 to 1.8 billion, which is massive, which is one of the biggest hits of world cinema history. But এই জিনিসটা বুঝতে হবে যে এটা কিন্তু আস্তে আস্তে ল অফ ডিমিনিশিং রিটার্নস হ্যাজ কাম ইন টু প্লে। যদি 700 to 800 million লেস দেন আফটার দ্য ওয়ে অফ ওয়াটার কামায়, তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে অডিয়েন্স আর আ বিট টায়ার্ড অ্যান্ড আর আ বিট ফ্যাটিগড। টু বি ভেরি অনেস্ট, অ্যাজ মাচ অ্যাজ আই লাভ দিস আফটার ফিল্মস, মানে আফটার 4 আর আফটার 5 যদি আসে, আমি আবার ফার্স্ট ডে দেখতে যাবো, আবার হয়তো বলতে গেলে কোনো একটা ভিডিও বানাবো, যবেই আসুক। বাট ব্যাপারটা হচ্ছে জেমস ক্যামেরন এমন একজন ডাইরেক্টর যে বলতে গেলে তার এত ইউনিক কিছু কিছু সাবজেক্ট সে নিয়ে একসময় সিনেমা বানিয়েছেন। টার্মিনেটরের মতন সিনেমা সেই সময় বানিয়েছে 1991-তে টার্মিনেটর জাজমেন্ট ডে বানিয়েছিল। ইট ইজ হার্ড টু বিলিভ যে 1997 পরে এই মানুষটা পুরোটাই আফটার ওয়ার্ল্ডের মধ্যে বলতে গেলে এমন ঢুকে গেছে যে অন্য কোনো সিনেমা সে করেইনি। লাস্ট স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম ওয়াজ টাইটানিক। কিছু মাস আগে আমরা একটা নিউজ শুনতে পেয়েছি এবং নিউজের সাথে জেমস ক্যামেরনের ইন্টারভিউ পেয়েছি যে দ্য ঘোস্ট অফ হিরোশিমা বলে একটা সিনেমা তিনি করছেন। ঘোস্ট অফ হিরোশিমা যে একটা বই আছে তার উপরে, যেখানে অফকোর্স অ্যাট মোমেন্ট যেরকম আমরা ওপেনহাইমার দেখেছি, ওপেনহাইমার ওয়াজ আমেরিকান সাইড অফ দ্য স্টোরি, এখানে হয়তো জাপানের সাইড অফ দ্য স্টোরি দেখাতে পারে। আই রিয়েলি ওয়ান্ট রাইট নাও যে ক্যামেরন এখন যদি নেক্সট সিনেমা তিনি ডাইরেক্ট করুন, আফটার যদি আসতে থাকে তাহলে সে রবার্ট রড্রিগাস বা অন্য কাউকে দিয়ে ডাইরেক্ট করান। রাইট নাও উই নিড আ জেমস ক্যামেরন হু ইজ ডুইং অরিজিনাল ফিল্মস। আর আফটারের লিটারেলি মানে এই মানুষটার আর কত বছরই আমরা পাবো একে অন টপ অফ দ্য গেম, রাইট? আমরা দেখেছি যে স্টিভেন স্পিলবার্গের যথেষ্ট বয়স হয়েছে, রাইট নাও হি ডাজন্ট মেক দ্যাট কাইন্ড অফ ফিল্মস। অফকোর্স কিছু মাস পরে ডিসক্লোজার ডে আসছে, বাট আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি দ্যাট কাইন্ড অফ ম্যাসিভ স্কেল ফিল্ম, যেটা বলতে গেলে একসময় স্টিভেন স্পিলবার্গ জুরাসিক পার্কের মতন সিনেমা বানিয়েছে, জজের মতন সিনেমা বানিয়েছে, সেটা তো আর পাবো না। জেমস ক্যামেরন এখন আর কিছু বছর যতটুকু তার কাছে আমরা আছে, আমাদের প্রাপ্তি হচ্ছে যে তিনি ঘোস্ট অফ হিরোশিমা টাইপের এরকম টাইপের ইউনিক সাবজেক্ট নিয়ে সিনেমা করুন, উইচ দ্য ওয়ার্ল্ড উইল টক ওভার। সো ওভারঅল আমার থটস হচ্ছে আফটার ওয়াজ আ গ্রেট থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স বাট অফার্স নাথিং। আপনারা যদি আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ দেখে থাকেন তাহলে আপনারা জানান যে কেমন লেগেছে আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ এবং থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স কেমন ছিল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ডিড উই রিয়েলি মিস গোবিন্দা ইন দিস ফিল্ম? আই থিঙ্ক সো।